সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। অন্তর্বর্তীকালীন সরকার বলছে নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এরপরও নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটেনি। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল সরকারের অবস্থানকে সমর্থন করছে। তবে ডিসেম্বরের মধ্যেই ভোট চায় বিএনপি ও তাদের মিত্ররা। ইউনূস সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চায় কেউ কেউ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ সর্বত্রই এখন একই প্রশ্ন, নির্বাচন হবে তো, হলে কবে হবে? সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় দীর্ঘদিন মানে কতদিন। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক গ্লোবাল টেলিভিশন, এবং দেলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ জামায়াত ইসলামী। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। টিউলিপের অভিনব জালিয়াতি, গুলশানে রাজুকের সম্পত্তি দখলে ইস্টার্ন হাউজিংকে সহযোগিতার অভিযোগ, বিনিময়ে বুঝে নেন ফ্ল্যাট। আগামী সপ্তাহেই মামলার সিদ্ধান্ত দুদকের। বিপুল অর্থ পাচারে জড়িত কয়েকটি পরিবার ও গোষ্ঠী, জানালেন গভর্নর। ফিরিয়ে আনতে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলমান, জটিল প্রক্রিয়ার কারণে সময় লাগবে 1 বছরেরও বেশি। বর্তমান সরকারের 5 বছর ক্ষমতায় থাকার অধিকার নেই, বললেন বিএনপি নেত্রী সেলিমা রহমান। মৌলিক অধিকার নিশ্চিতে দরকার দ্রুত নির্বাচন। ফিলিস্তিনে বর্বরতার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে ঢাকা। বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান। গণহত্যা থামানোর দাবিতে কাল মার্চ ফর গাজা। এবং দুয়ারে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। মঙ্গল নয়, এবার হবে আনন্দ শোভাযাত্রা। মোটিফে থাকছে ফ্যাসিবাদ বিরোধী বার্তা। ছায়ানটের বর্ষবরণের আলোর পথে যাত্রার আহ্বান। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি দীর্ঘদিন মানে কতদিন। বর্তমান ইউনূস সরকারকে অনেকেই দীর্ঘমেয়াদে ক্ষমতায় দেখতে যাচ্ছেন, দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে। এবং সরকারের তরফ থেকে শুরু থেকেই বলে আসা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি বড় সংস্কার চায় তাহলে জুনে নির্বাচন হবে, আর ছোট প্যাকেজ সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন হবে। এবং নির্বাচন কমিশনও ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নাজমুল আশরাফ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। সরকারের তরফ থেকে যে বক্তব্যটি এখন পর্যন্ত ঘুরে ফিরে দেওয়া হচ্ছে যে ডিসেম্বর এবং জুনের মধ্যেই নির্বাচন, এর পরেও বিএনপি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কেন দেখছে? তাদের কাছে কি যুক্তি? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আফজাল। বিএনপির যুক্তি নিশ্চয়ই বিএনপি বলতে পারবে। আমরা সব পক্ষের বক্তব্য শুনে যেটা বুঝি সেটা বলি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অনেক দিন ধরেই এ কথাটা পুনরাবৃত্তি করছেন। অল্প সংস্কার হলে এবছরের ডিসেম্বর, বেশি সংস্কার হলে পরে আগামী বছরের জুন। উনি কিন্তু এই কথা থেকে সরেন নাই। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রথম যখন এই কথা বলেছেন, এরপরে বিভিন্ন উপলক্ষে সাক্ষাৎকারে, অনুষ্ঠানে এই কথা বলেছেন। সবশেষ মাত্র 2 দিন আগে গত বুধবার আপনার ব্রিটেনের বাণিজ্য দূতের সাথে সাক্ষাৎকারে তিনি একই কথা বলেছেন যে যদি স্বল্প সংস্কার হয়, রাজনৈতিক দলগুলো একমত হয়, তাহলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, আর যদি বৃহত্তর পরিসরে হয় তাহলে জুন পর্যন্ত। তাহলে এই ডিসেম্বর জুনের সীমারেখার কথা বারবার প্রধান উপদেষ্টা বলে যাচ্ছেন। হয় ডিসেম্বর, না হয় জুন, দুটোর সাথে শর্ত আছে, কম হলে ডিসেম্বর, বেশি হলে জুন। কিন্তু প্রধান উপদেষ্টা তার এই বক্তব্যে অটল আছেন। যেহেতু দুটি সময়ের কথা তিনি উল্লেখ করেছেন, ফলে দুটোর মধ্যে যে কোনো একটা কেউ বেছে নিতে পারে। বিএনপি ডিসেম্বরকে বেছে নিচ্ছে, ডিসেম্বরের পক্ষে তারা বলছে, দাবি করছে, জোরালো দাবি জানাচ্ছে। এবং সত্যিকার অর্থে প্রধান উপদেষ্টা কি চান সেটা বোঝার জন্য, তার মনোভাব বোঝার জন্য বিএনপি প্রধান উপদেষ্টার সাথে সরাসরি বৈঠকের অনুরোধ করেছিল। সেটি 16ই ডিসেম্বর হওয়ার কথা, দুঃখিত 16 এপ্রিল সেটি হওয়ার কথা। তার মানে বিএনপি এই প্রকাশ্য বিবৃতি, প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে আশ্বস্ত হতে পারছে না। কেন সেটাতে আমি আসছি। সেই জন্য তারা সরাসরি বসে কথা বলে একান্তে তার মনোভাবটা জানতে চান। এখন বিএনপি এটাও বলছে যে তারা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যেটুকু সংস্কার দরকার সেটুকু চান। তার মানে স্বল্প সংস্কার। এটা বিএনপি একা চাইলে হবে কি না, নাকি যারা এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এখন আছেন, সংস্কার প্রক্রিয়ার মধ্যে আছেন, যে দলগুলোকে ডাকা হচ্ছে বিভিন্ন সময়ে, এবং জাতীয় ঐক্যমত্য কমিশন যাদের মতামত নিচ্ছে বিভিন্ন সংস্কার প্রস্তাবের ব্যাপারে, সবার ঐক্যমত হলে পরে হবে, নাকি শুধু বিএনপি চাইলে হবে? বা বিএনপির এই অবস্থান কিন্তু আরও অনেক দলের কাছ থেকে আমরা শুনি, এমনকি ভাই বলবেন নিশ্চয়ই, জামাতে ইসলামও কিন্তু নির্বাচন সংক্রান্ত
যে সংস্কারগুলো প্রয়োজন ভালো নির্বাচন হওয়ার জন্য সেটির কথা তারা বলছেন। কিন্তু ডিসেম্বর জুন কোনোটার ব্যাপারে ওনাদের রিজিড অবস্থান নাই। কিন্তু কেন বিএনপি সন্দেহ পোষণ করে বা অনেকেই ভাবছে যে ডিসেম্বরে নাও হতে পারে, এমনকি অনেকের আশঙ্কা জুনেও নাও হতে পারে? কারণটা কি? কারণটা হচ্ছে যে এই যে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে যে এক ধরনের প্রচারণা চলছে সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে, রাজনীতিতে, বিভিন্ন অনুষ্ঠানে, নানান জনের বক্তব্যে। যেমন ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা, খুব গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা, তিনি বলেছেন জনগণ চায় তারা যেন 5 বছর ক্ষমতায় থাকেন। এটা তো তার একটা খায়েশ বলি বা বাসনা, ইচ্ছা বলি, তারই একটা বহিঃপ্রকাশ। তার আগে আমরা এনসিপির এক নেতার মুখে শুনলাম ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে। কেউ 10 বছর বলেছেন, কেউ দীর্ঘদিন বলছেন, কেউ এমনও বলছেন যত দিন দরকার হয়। তার মানে ডক্টর ইউনূসের ব্যাপারে এই বক্তব্যগুলোর অর্থ হচ্ছে এরকম, আমরা যখন কোনো একজন নেতা নেত্রী বা সরকার প্রধানকে আপনার তোষামত করতে থাকি, তেল মারতে থাকি, তাকে মহান থেকে মহানতর বানানোর চেষ্টা করি, তিনি যেটুকু তার চেয়ে অনেক বেশি করে বলার চেষ্টা করি, মানে তেলবাজি করি, সেরকম তেলবাজি শুরু হয়েছে না ডক্টর ইউনূসকে নিয়ে? এই যে এত সব তোষামোদি, ডক্টর ইউনূস ভালো কাজ করছেন, সবার সমর্থনে দায়িত্ব নিয়েছেন, তিনি সংস্কার সহ আরও অনেক কাজ করছেন, তার মধ্যে ভালো আছে, মন্দ আছে, সফলতা আছে, ব্যর্থতা আছে, সব ঠিক আছে। কিন্তু ডক্টর ইউনূসকে আজীবন ক্ষমতা থাকতে হবে, 5-10 বছর, যতদিন দরকার, দীর্ঘমেয়াদে, এই কথাগুলো বলে বলে কিন্তু ওনাকে আবার কি বলবো, শেখ হাসিনাকে তেল মারতে মারতে তার মানে অনুসারীরা স্বৈরাচারে রূপান্তর করেছে না, ফ্যাসিবাদে রূপান্তর করেছে না। উনি যা কিছু করেন সবই ভালো, এরকম কিছু লোক তো ছিল তার দলে এবং দলের বাইরে, তারা এই তেলবাজি করে করে ওনাকে একদম চূড়ান্ত ফ্যাসিস্ট অবস্থানে নিয়ে গেছেন। চূড়ান্ত কি বলবো, ক্ষমতা কুক্ষিগত করে বেআইনি কাজ করা, আরও যা যা কিছু অপকর্ম তার শাসনামলে সেগুলো আমি জানি, গুণ খুন থেকে শুরু করে ইত্যাদি, ওই রকম কাজ করতে নিয়ে গেছেন যেই মানুষগুলো তেলবাজি করে, তোষামোদি করে। এখন ডক্টর ইউনূসের মতো একটা সবার কাছে গ্রহণযোগ্য আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব, তাকেও ঠিক ওইরকম রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একরকম মহান মহান আপনি আছেন, আপনি থাকবেন, এমনকি কিছু কিছু স্লোগান দেখেন, এই যে ঈদের জামাতে যে স্লোগানগুলো দেওয়া হলো, ডক্টর ইউনূস কে আরও 5 বছর। শুধু তাই না, শেখ হাসিনার সময় যে বাক্যটি আমরা প্রায়ই শুনতাম, যে স্লোগানটি, শেখ হাসিনা সরকার বারবার দরকার, ওখানে ওই স্লোগানও দেওয়া হচ্ছে, ডক্টর ইউনূসের সরকার বারবার দরকার। তার মানে হচ্ছে এই যে নোংরাপূর্ণ, নিকৃষ্ট, ক্ষতিকর রাজনীতি, সেই রাজনীতির কবলে ডক্টর ইউনূসকে ফেলে দেওয়া হচ্ছে কিনা। এখন আপনি বলতে পারেন ডক্টর ইউনূস তো তার জায়গায় ঠিক আছে, উনি বলছেন ডিসেম্বর না হয় জুন, অন্যেরা যাই বলুক না কেন, তার আশেপাশের লোকজন যখন এগুলো বলেন এবং তার বিপরীতে আমরা জানি না ওনার অফিস থেকে কোনো প্রতিবাদ কখনো আমরা দেখেছি কিনা। আরেকটা কথা বলে শেষ করি, ওনার প্রেস উইং থেকে ওনার যিনি প্রেস সচিব, তিনি এই ধরনের বক্তব্যগুলো আপনি ওনার ফেসবুক অ্যাকাউন্টে গেলে দেখবেন, উনি এগুলো শেয়ার করছেন, উনি এগুলো প্রমোট করছেন, উনি এগুলোকে উৎসাহিত করছেন। তার মানে কি, ডক্টর ইউনূসের উপদেষ্টা, ডক্টর ইউনূসের প্রেস অফিস, ডক্টর ইউনূস সমর্থিত এনসিপির লোকজন এবং আরও যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তারা যখন তাকে এইভাবে তেল মারতে মারতে তাকে স্থায়ীভাবে ক্ষমতায় রাখতে চায় বিনা নির্বাচনে, সেটি উনি জানেন নিশ্চয়ই। তো ওনার জায়গা থেকে আমার মনে হয় তার একটা ব্যাখ্যা দেওয়া উচিত যে যে যাই বলুক না কেন, আমি সংস্কার শেষে সবার ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন দিয়ে সরে যাব, এরকম একটি বাক্য আসলে পরে বিএনপির যে উদ্বেগের জায়গাটি আমার মনে হয় সেটি দূর হবে। জি, দুলাল ভাই, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বিএনপি দেখছে, এক্ষেত্রে জামাত এটি দেখছে কিনা, এটি একটি প্রশ্ন। আর হচ্ছে যে এই সরকারের মেয়াদ নিয়ে, যেহেতু অনির্দিষ্ট, মানে এই সরকারের নির্দিষ্ট কোনো মেয়াদ নেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলছে এই সরকারকে 5 বছর তারা দেখতে চান, বা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই সরকার আরও দিন থাকা দরকার, এই ধরনের ন্যারেটিভগুলো আসছে। এই ক্ষেত্রে জামায়াতের অবস্থানটা কি আসলে? ধন্যবাদ নাজমুল আশরাফ ভাই, আজকের যিনি গেস্ট হিসেবে আছেন, সিনিয়র রিপোর্টার হিসেবে। আর পাশাপাশি আমি আমাদের সিনিয়র রিপোর্টার না, সিনিয়র সাংবাদিক, যে সিনিয়র সাংবাদিক, আজকের এই সময় টিভির সাম্প্রতিক অনুষ্ঠানের মাধ্যমে যারা দেশ বিদেশে যারা দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যে বিষয়টি বলেছেন যে আসলে নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্রের যে বিষয়টি বলা হচ্ছে, জামাত ইসলামী এই ধরনের কোনো ষড়যন্ত্র দেখছে না, একদম স্পষ্ট করে। 1 নম্বর। 2 নম্বর হলো, জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বারবারই বলে আসছেন যে আমরা প্রয়োজনীয় যে সংস্কারগুলো রাষ্ট্রের প্রয়োজন, একটা সুষ্ঠু, অবাধ
এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেই ধরনের সংস্কার দরকার সেই সংস্কারগুলো শেষ করে দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দিতে হবে। হুম। কোনো অনির্বাচিত সরকার কখনোই রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। হুম। আমরা কখনোই অনির্বাচিত সরকারকে বেশি দিনের জন্য ক্ষমতায় দেখতে চাই না। তবে রাষ্ট্রের যে সংস্কারগুলো প্রয়োজন এগুলো না দিয়ে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে তো বিগত 15 বছরের মতোই হবে, হুম। দিনের ভোট রাতে হয়ে যাবে। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন এখন বলা যায় যে 5ই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী সময় যারা জীবন দিয়ে রক্ত দিয়ে ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ উপহার দিলেন, যে সকল পরিবারগুলো তাদের সন্তানদের হারালেন, এই শহীদ পরিবারগুলোর একটা দাবি আছে। আজকে 8 মাস হতে চলল, এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া কিন্তু দৃশ্যমান কোথাও এগোয়নি। সুতরাং এই শহীদ ফ্যামিলিগুলোর পক্ষ থেকে এখন দাবি উঠছে যে আমাদের এই সন্তানরা যে জীবন দিল, রক্ত দিল, তারা যে আহত হলো, পঙ্গুত্ব বরণ করলো, শুধুমাত্র কি একটি নির্বাচনের জন্য, শুধুমাত্র ক্ষমতার জন্য? নো, তারা ফিল করে যে না, এটা রাষ্ট্রের আমূল সংস্কার হোক, যেন আর কখনোই কোনো ফেসিবাদ শক্তি এখানে চেপে বসতে না পারে, কোনো স্বৈরতান্ত্রিক শক্তি যেন এখানে চেপে না বসতে পারে। এই ধরনের একটা আমূল সংস্কারের জন্যই মূলত তারা জীবন দিয়েছে। সুতরাং এই জন্য তারাও চায় প্রয়োজনীয় সংস্কার, পাশাপাশি এই গণহত্যার দায়ে আওয়ামী লীগের একটা বিচার, এই বিচারটা তারা দৃশ্যমান দেখতে চায়। কিন্তু আনফর্চুনেটলি এখন পর্যন্ত সেই বিচারটা দৃশ্যমান হয় নাই। এজন্য আমরাও এই শহীদ ফ্যামিলিগুলোর সাথে একাত্ম ঘোষণা করে, আহত পঙ্গুত্ব বরণকারী ফ্যামিলিগুলোর সাথে একাত্ম ঘোষণা করে আমরাও চাই যে আসলেই গণহত্যার সাথে জড়িত এই আওয়ামী লীগের দৃশ্যমান একটা বিচার হওয়া দরকার। তারপরে আসলে একটা নির্বাচন হলে পরে সেই নির্বাচনের সর্বসাধারণের কাছেই গ্রহণযোগ্য হবে। কিন্তু Acceptable কিন্তু হবে। দেলোয়ার ভাই, এই যে বিচার আপনারা দৃশ্যমান চাই, সবাই চায় যে বিচারটা জি। দৃশ্যমান হোক, কিন্তু বিচারটা দৃশ্যমানও হচ্ছে না বা হয়নি এখন পর্যন্ত। আবার সংস্কারের কথাগুলো বলা হচ্ছে, সংস্কারও দৃশ্যমান হয়নি। এই দায়টা কার? এই 8 মাসে কেন সংস্কার দৃশ্যমান হলো না বা বিচারটাকে কেন দৃশ্যমান করা গেল না? এই হ্যাঁ। ক্ষেত্রে তো আপনারা সরকারকে চাপ দিতে পারেন বা আপনাদের রাজনৈতিক বক্তব্য দিতে। জি, আমাদের পক্ষ থেকে আমরা চাপ বরাবরই কথাগুলো বলে আসতেছি। আমরা যখনই দেখা হয়েছে, আমাদের নেতৃবৃন্দ যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন বা সংশ্লিষ্ট উপদেষ্টার সাথে যখন কথা বলেছেন, তখন আমাদের পক্ষ থেকে এই বিষয়গুলো বারবার তুলে ধরা হয়েছে। আমাদের পক্ষ থেকে চাপ অব্যাহত রয়েছে। তবে আমি মনে করি সরকার ইচ্ছা করলে এই বিচার প্রক্রিয়াটাকে আরও ত্বরান্বিত করতে পারত। 2 নাম্বার হলো এর পাশাপাশি আমরা যারা রাজনৈতিক সংগঠনগুলো আছি, আমরাও যদি এই ব্যাপারে আরও সোচ্চার হতে পারতাম, ময়দানে মাঠে যদি আমরা বিচারের দাবিতে যদি আরও বেশি সোচ্চার হতে পারতাম, ভূমিকা রাখতাম, তাহলে হয়তো এই বিচার প্রক্রিয়াটা আরেকটু ত্বরান্বিত। কিন্তু আমরা আসলে বিচার প্রক্রিয়ার চাইতে আমরা কেন জানি নির্বাচন হওয়ার জন্য বেশি ময়দানে ভূমিকা রাখছি। হুম। এটা আমার কাছে একটা মানে খুব আশ্চর্যজনক মনে হয় আর কি, যে দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশে কোনো নির্বাচন ছিল না। হুম। একটা ফেসিবাদী সরকার বলা যায় যে বাংলাদেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসলো, তারা গণহত্যা চালালো। এই এত বছর পরে এসে আমরা এইটার একটা দৃশ্যমান বিচার দাবি এবং সেই দৃশ্যমান বিচারটা বাস্তবায়নের পক্ষে জোরালো ভূমিকা না রেখে শুধুমাত্র আমরা নির্বাচনের কথাই বেশি বলছি। হুম। এজন্য আমার মনে হয় যে আমরা শহীদ ফ্যামিলি, আহতদের ফ্যামিলি এবং আম জনতার যে দাবি, সাধারণদের দাবি, আসলে সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন আসলে এটা গ্রহণযোগ্য হবে না। এই নির্বাচনটা ওই আগের মতোই নির্বাচন হবে। হুম। এটা হোক এবং পাশাপাশি দৃশ্যমান একটা বিচার প্রক্রিয়া এখানে এগিয়ে যাক। জি, নাজমুল আসলাম ভাই, যেটি দেলোয়ার ভাই বললেন যে বিচার দৃশ্যমানের দাবির চেয়ে এবং সংস্কার, যৌক্তিক সংস্কার এর দিকে যাওয়ার চেয়ে নির্বাচনটাকেই বেশি করে সামনে আনা হচ্ছে, এটি অযৌক্তিক বলেই মনে করা হচ্ছে। আর 5 বছর ক্ষমতায় থাকার প্রশ্নটা আসলে তুল্য কারা? প্রথমে এনসিপির এক নেতা স্ট্যাটাস দিলেন, এরপর এটা সংক্রমিত হয়েছে, সংক্রমিত হতে হতে উপদেষ্টা পর্যন্ত গেছে এবং প্রেস উইং থেকে এই ধরনের বক্তব্যগুলোকে প্রমোট করা হচ্ছে। হ্যাঁ, তাতে করে সরকারের চিন্তাভাবনা, একটা ধারণা মানুষ পাচ্ছে। যদিও আবার বলছি, প্রধান উপদেষ্টা কিন্তু সেটা বলছেন না, কিন্তু ওনার প্রশাসন, ওনার উপদেষ্টা, ওনার প্রেস উইং থেকে যখন এই বিষয়গুলোকে প্রমোট করা হয়, তার মেসেজ কি যায় সেটা কিন্তু সেই ভুল ধারণা যদি গিয়ে থাকে মানুষের কাছে, ওনার উপদেষ্টা, ওনার প্রেস উইং এবং ওনার পছন্দের দল এনসিপি, এই 3 পক্ষ থেকে যখন এই ধরনের বার্তা যায়, তখন কিন্তু মানুষ এটা ধারণা করতেই পারে যে তারা তো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় বা 5 বছর 10 বছর যাই বলে না কেন, দীর্ঘদিন ইত্যাদি। সেই জায়গায় আমার মনে হয় যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে
এখন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেসিং করতে পারে, কিন্তু প্রেসিং যেহেতু এসব বক্তব্যকে প্রমোট করছে, তাহলে আমরা সেখান থেকে এটা আশা করতে পারি না। তাহলে প্রধান উপদেষ্টা কোনো একটা উপলক্ষে কখনো বক্তব্য দিতে গিয়ে উনি হয়তো সেটা বলতে পারেন, কিন্তু উনি কিন্তু বলে যাচ্ছেন, দুদিন আগেও কিন্তু একই কথা বলেছেন। তার মানে তার বক্তব্য আর ওনার শুভাকাঙ্ক্ষী, ওনার প্রশাসন, ওনার উপদেষ্টা পরিষদ, ওনার প্রেসিংয়ের অবস্থান তো আমরা এক দেখছি না। ফলে একটা ধারণা মানুষের হতেই পারে যে দীর্ঘদিন হয়তো থাকতে চায় ক্ষমতায়। এর আগে আরেকজন উপদেষ্টা বলছিলেন যে বিগত সরকার সবশেষ যেই নির্বাচনে, তথাকথিত নির্বাচনে নির্বাচিত হয়েছিল, মানে বিগত তার সরকারের বাকি মেয়াদ মেয়াদটা পূর্ণ করতে পেতে চায়। চান, সেটা আরেক উপদেষ্টা বক্তব্য ছিল। ফলে সবগুলো যোগ করলে আপনি এরকম বলতেই পারেন প্রধান উপদেষ্টা ছাড়া বাকি যারা আছেন প্রশাসনের বাইরে এই সরকারের শক্তি, সমর্থক, শুভাকাঙ্ক্ষী সব মিলিয়ে একটা বড় অংশ দীর্ঘদিনের পরিকল্পনা করছে। এখন কারা দীর্ঘদিনের পরিকল্পনা করছে? তাদের তাহলে লক্ষ্যটা কি? তারা কি গণতন্ত্র চান না? তারা কি নির্বাচন চান না? তারা কি জনগণের শাসন, যেটা মূল কথা নির্বাচনের বা গণতন্ত্রের, সেই জায়গায় তারা যেতে চান না? অনির্বাচিত সরকার নিশ্চয়ই ১-১১ কথা কেন বারবার আসে? ১-১১ সরকার প্রথম ১ বছর যা করেছিল, একেবারে দুর্নীতিবাজ লোকজনকে ধরে মানে বিশাল বিশাল সাফল্য দেখিয়েছিল। বিএনপি, আওয়ামী লীগ থেকে শুরু করে ব্যবসায়ী, উমুক তুমুক, সোজা কথা যত খারাপ মানুষ আছে রাজনীতিতে, ব্যবসা বাণিজ্যে, প্রশাসনে বা বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে, তাদের বিরুদ্ধে কঠিন কঠোর ব্যবস্থা নিয়েছিল এবং এমন সব শক্ত সিদ্ধান্ত নিয়েছিল, এই যে র্যাঙ্কস ভবন ভাঙা কেউ কল্পনা করতে পারে নাই। এরকম বড় বড় সাহসী কাজ করার কারণে প্রথম ১ বছর কিন্তু ওই ১-১১ সরকারের পেছনে সারা দেশের মানুষ ছিল, সবাই বাহবা দিয়েছে। এরপরে দ্বিতীয় বছর কিন্তু ওই সরকারের বিরুদ্ধে মানুষ লেগে গেছে আন্দোলনে, প্রতিবাদে, বিক্ষোভে, এবং এক পর্যায়ে তাদেরকে বাধ্য হয়ে নির্বাচন দিয়ে চলে যেতে হয়েছে। ফলে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি, তার যে সরকার, তারা ওইভাবে বিদায় নেক এটা নিশ্চয়ই কেউ চাইবে না, এবং তারা যে কথা দিয়েছে সেই অনুযায়ী যদি তারা বিদায় নেয়, সসম্মানে বিদায় নেবে। আর ধরেন সংস্কার, যেটা ভাই বললেন, যে দেলোয়ার ভাই বললেন যে আমূল সংস্কার, এটা তো দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, অনেক বছরের ব্যাপার, অনেক দিনের ব্যাপার। সেটি শেষ করে যাওয়া মানে কি তো ৫, ১০, ১৫, ২০ বছর এরকমটাই ইন্ডিকেট করে। আর ওই যে ন্যূনতম সংস্কার, যেটা ভাই বললেন যে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যেটুকু সংস্কার দরকার, এটা যৌক্তিক, এবং এটা বিএনপিও বলছে। আরও যারা মানে দ্রুত নির্বাচন বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন বা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের এই সীমারেখার মধ্যে যারা আছেন একমত প্রধান উপদেষ্টার ঘোষণায়, তারাও কিন্তু ওই ন্যূনতম সংস্কারের কথা বলছেন। এখন দেখা যাক ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সিদ্ধান্তটা কি আসে। কিন্তু যারা এই সময়ে ধরেন যা প্রাপ্য না তাই পাচ্ছে, বা কোনো না কোনো ধরনের বাড়তি সুবিধা পাচ্ছে, অথবা নতুন একটা দল হলাম আমি, এখনও আমি সেভাবে তৈরি হতে পারিনি, আমার শক্তি সামর্থ্য, সারা দেশে আমার বিস্তৃতি, জনসমর্থন, আমার সক্ষমতা, এই সব কিছু এখনও তৈরি হয় নাই, তারা চাইতে পারে যে নির্বাচনটা আরও পরে হলে আমি আরও বড় হব, আমি আরও শক্তিশালী হব। অথবা ছোট কোনো দল যারা এখন বড় হওয়ার চেষ্টা করছে বা সময় পেলে পরে আরও বড় হতে পারবে, আরও জনসমর্থন পাবে, নির্বাচন আরও ভালো করবে, তারা সময় চাইতে পারে। বিএনপির মতো বড় দল, তারা বহু পুরনো দল, তাদের সারা দেশে যেই সাংগঠনিক শক্তি, জনসমর্থন, কর্মী, যা কিছু অতীতের যে রেকর্ড, তাতে করে তারা যে কোনো সময় নির্বাচন হলে তাদের জন্য ভালো, তাড়াতাড়ি হলে ভালো, দেরিতে হওয়ার ক্ষেত্রে তাদের দুশ্চিন্তা কারণ কি, সেটা এর আগে আমি বলেছি। আরেকটা কথা বলি যে আমাদের আলটিমেট গোল কি? গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ এগুলো কায়েম হয়েছে, দুর্নীতি, দুঃশাসন হয়েছে, মানুষের ভোট দেওয়ার অধিকার ছিল না, ৩-৪টা নির্বাচন হয়েছে যাচ্ছে তাইভাবে। সেই জায়গায় মানুষ তার অধিকারটা ফিরে পেতে চায়, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার এবং অন্য যা কিছু সাংবিধানিক এবং আইনি অধিকার, সব কিছু। এই সব কিছু পাওয়ার জন্য আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে। অগণতান্ত্রিক বা অনির্বাচিত সরকার যত ভালোই হোক না কেন, সে কখনোই গণতন্ত্রের যে সুফল, সত্যিকার গণতন্ত্রের কথা বলছি, সঠিক নির্বাচনের মাধ্যমে যেই গণতন্ত্রে আমরা যেতে চাই, তার সাথে আপনি কোনো তুলনা করতে পারবেন না অনির্বাচিত সরকার। এখন শেষ কথা বলি যে গণতন্ত্র আমরা হারিয়েছি, আবার ফিরে পেতে চাই। অনেকে বলে যে একটা নির্বাচন করে আবার ক্ষমতায় গেলেই কি আমরা গণতন্ত্র পেয়ে গেলাম? গণতন্ত্র কিন্তু চর্চার ব্যাপার। যেসব দেশে ২০০-২৫০ বছর ধরে গণতন্ত্র চর্চা হয়, আমেরিকা ২৫০ বছরের গণতন্ত্র, এখনও তাদের গণতান্ত্রিক চর্চা নিয়ে কত রকমের প্রশ্ন ওঠে না? এখনও তাদের অনেক রকমের কি বলবো উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হচ্ছে না? ফলে গণতন্ত্র একদিনে একেবারে পরিপূর্ণ হবে, একেবারে আদর্শিক একটা রাষ্ট্র আমরা পেয়ে যাব, এটা ভাববার কোনো কারণ নাই। আমাদেরকে সেই চর্চাটা শুরু করতে হবে, যেটি ১৬ বছরে ছেদ পড়েছিল। সেই গণতন্ত্রে ফিরে না গেলে আপনি তার প্রক্রিয়ার ভিতরে ঢুকবেন কেমনে? আস্তে আস্তে সেই গণতন্ত্রকে আরও উন্নত করে দেশ জনগণের জন্য কল্যাণ কীভাবে নিশ্চিত করবেন? ফলে সব কিছু করে বলতে দেশটাকে একেবারে বেহেশত বানিয়ে দিয়ে তারপরে এই সরকার যাবে, তারপরে একটা নির্বাচন হলে সব লোকজন এসে সব কাজ করবে, এটা কিন্তু অবাস্তব চিন্তাভাবনা। এই জায়গাটাতেই গণতন্ত্র, নির্বাচন,
এবং নির্বাচিত অনির্বাচিত সরকার, জনগণের ক্ষমতায়ন, সাংবিধানিক শাসন, যাই বলেন না কেন সেই প্রশ্নগুলো জড়িত। জি, দেলোয়ার ভাই, একটি বিষয় আপনাদের নিয়ে খুব একটা আলোচনা হয় যে আপনারা নির্বাচন নিয়ে বা নির্বাচনের যে তারিখ নিয়ে সরকারের যে অবস্থান, সেখানেই মোটামুটি সরকারের পক্ষেই অবস্থান নিয়েছেন যে ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন। আবার আপনারা নির্বাচনের প্রচারণাও কিন্তু দেখেছি যে ঈদ কেন্দ্রিক আপনারা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। গণমাধ্যমের রিপোর্ট বলছে যে আপনারা অলরেডি ৩০০ আসনের মধ্যে ২৯০টি আসনে প্রাথমিক প্রার্থীও চূড়ান্ত করেছেন। তো এইটা নিয়ে আপনাদের মানে দ্বিচারিতা কিনা যে দলের, যে আপনারা নির্বাচন একটু পেছাতেও চাচ্ছেন, আবার নির্বাচনী প্রচারণাও করছেন, পোস্টারও দিচ্ছেন, হুম। এটা কি বলবেন? আমি আগেও বলেছি, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বলেছে, আসলে আমরা নির্বাচন পেছাতে চাইনি। নির্বাচন পেছানোর জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই, বা এই ব্যাপারে আমাদের কোনো প্রচারণা নেই, এই ব্যাপারে আমাদের কোনো কথাও নেই। হুম। আমরা বলেছি একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যেই ধরনের সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলো হলে পরে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার জন্য আমরা চাপ দিচ্ছি। হুম। আমরা নির্বাচন পেছানোর জন্য না। যেহেতু নির্বাচন হবে, নির্বাচনের জন্যই তো আমরা কাজ করছি। হুম। আমরা নির্বাচনমুখী একটা দল। দীর্ঘ ১৫ বছর ধরে, ১৬ বছর ধরে দেশে কোনো নির্বাচন হয়নি, আমরা নির্বাচন অংশগ্রহণ করতে পারিনি, দেশের মানুষ ভোট দিতে পারেনি। সবাই মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, সবাই মুখিয়ে আছে নির্বাচন করার জন্য। সুতরাং একটা নির্বাচনমুখী দল হিসেবে আমরা তো নির্বাচনের জন্য প্রস্তুতি নিবই। হুম। সেই দৃষ্টিভঙ্গিতে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সারা দেশে আমাদের মানে রাজনৈতিকভাবে আমাদের দল নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। জি, আরেকটি বিষয় জানার খুব আগ্রহ। আপনি যে আসন থেকে নির্বাচন করবেন চিন্তাভাবনা করছেন, বা দলও আপনাকে অ্যা এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে গেছে, ঠাকুরগাঁ ১ আসন। যে আসনে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেক আলোচনা হয় টকশোতে। দেখেছি যে এনসিপির লোকজন যে আসনের প্রার্থী হচ্ছেন, সেখানে বিএনপি বাধা দিয়েছে। এ ধরনের কথাবার্তাও আসছে। আপনার ক্ষেত্রে এরকম কিছু হয়েছে কিনা? না, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার আসনে এই জায়গায় বাধার সম্মুখীন এখন পর্যন্ত আমি হই নাই। কিন্তু সেখানে নানা ধরনের মিথ্যাচার হয়, নানা ধরনের প্রপাগান্ডা হয়, নানা ধরনের মানে কথাবার্তা, বক্তব্য বিবৃতির মাধ্যমে একটা ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য, জনগণকে বিভ্রান্ত করার জন্য নানামুখী মিথ্যাচার সেখানে এটা অবিরত চলছে, এটা প্রতিনিয়ত চলছে। আমরা এগুলোকে কেয়ার করছি না। আমি শুরুতেও বলেছি, আসলে আ আমি যেই জায়গায় সংগঠন আমাকে প্রাথমিকভাবে নির্বাচনের জন্য নির্দেশনা দিয়েছে কাজ করার জন্য, সেই জায়গায় যিনি বিএনপির পক্ষে যিনি নির্বাচন করবেন, এবং ইতিমধ্যে তিনি সেখানে নির্বাচিত ছিলেন, এবং তিনি মন্ত্রীও ছিলেন, এবং তিনি অনেক সর্বজন শ্রদ্ধেয় একজন রাজনীতিবিদ। আমি হুম। অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি। আমি যে কলেজে পড়াশোনা করেছি সেই কলেজেরই উনি একজন শিক্ষক ছিলেন। আমাদের সাথে কিন্তু ছাত্র শিক্ষকের সম্পর্ক, শিক্ষক ছাত্রের সম্পর্ক। স্বাভাবিকভাবে তিনিও আমাকে ছাত্র হিসেবে মানে আমাকে খুবই স্নেহ করেন, আমাকে ভালোবাসেন। আমিও উনাকে মানে স্যার হিসেবে অনেক বেশি শ্রদ্ধা করি, অনেক সম্মান করি। কিন্তু আমরা যেহেতু ২ টা রাজনৈতিক দলের ২ জন ব্যক্তি, সুতরাং রাজনৈতিক নির্দেশনাগুলোকে আমরা আমাদের দলীয় নির্দেশনাগুলোকে আমরা কাজ করি। জনগণ যাকে চায় তাকেই বেছে নেবে ইনশাআল্লাহ। আপনার সাথে তার তো সাক্ষাৎ হয়েছে, আপনি জি, জি। নিজেই গিয়েছিলেন। কি বলেছে আপনার? না, উনার সাথে মানে আমাদের ওই বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। আমরা এমনি আমাদের এলাকা নিয়ে, এলাকার উন্নয়ন নিয়ে, এলাকার ডেভেলপমেন্ট নিয়ে, আমাদের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমরা বেশি আলোচনা করেছি। আমাদের দলীয় কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। নির্বাচন নিয়ে খুব বেশি উনার সাথে আমার আলোচনা হয়নি। আপনাকে কোনো পরামর্শ দিয়েছিল? না, এই ব্যাপারে এখন পর্যন্ত তিনি পড়াশোনা আমি আগেও বলেছি, উনি অনেক বেশি আমাকে স্নেহ করেন, এবং তিনি এটাও কথা বলেন আমাকে, মাঝে, মাঝে বলেন, "দেলোয়ার, তুমি অনেক ভালো করবা ইনশাআল্লাহ। তুমি ভালো করবা।" এই কথাটা উনি বারবার বলেন আমাকে নিয়ে, জি, এবং সবার সামনেই বলেন যে আমার প্রিয় ছাত্র, আমার খুবই স্নেহভাজন ছাত্র উনি। জি। সেই আমরা একটু অন্যদিকে চলে গিয়েছিলাম। আলোচনার বাইরেই চলে গেছিলাম বলা চলে। ব্যক্তিগত অনুভূতি জানলাম। আশরাফ ভাই, এই যে প্রোপাগান্ডার কথা বলছিলেন যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুললে যেটি দেখি যে মানে সবচেয়ে বেশি প্রোপাগান্ডার বা সবচেয়ে বেশি লেখালেখি হচ্ছে যে বিএনপির বিরুদ্ধেই, হুম। এবং বিএনপি তৃণমূলের এখনো নিয়ন্ত্রণে হয়নি। চাঁদাবাজির খবর তো আমরা গণমাধ্যমে হরহামেশাই দেখছি, এবং বিএনপির যে শীর্ষ নেতা তিনি লন্ডন থেকে যে বার্তাগুলো দিচ্ছেন তার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না, এবং ঢাকায় যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কথাও খুব একটা শুনছে বলে মনে হচ্ছে না। এই প্রোপাগান্ডা যেগুলো চলছে, এতে গণ অভ্যুত্থানে যারা অংশীজন ছিলেন তাদের মধ্যে তো
স্পষ্টভাবে একটা বিভাজন তৈরি করছে। এতে কার লাভ হচ্ছে আর কার ক্ষতিই বা হচ্ছে, বা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যেতে পারছি কিনা? আপনার শেষ লাইনের উত্তর হচ্ছে না। কেননা যেটি আপনি বলছেন, দেখেন বিএনপি অনেক বড় একটা দল, ফলে বিএনপিতে সমস্যাও বেশি। বিএনপির মাঠ পর্যায়ের কর্মীদের নানান রকমের অপকর্মের খবর তো গণমাধ্যমে আসছে। চাঁদাবাজি, দখলবাজি থেকে শুরু করে ইত্যাদি প্রতিদিনই কোনো না কোনো গণমাধ্যমে বা সামাজিক মাধ্যমে এই বিএনপির মাঠ পর্যায়ের লোকজনের সব অপকর্মের খবর আসছে। আবার বিএনপি অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমি যদ্দূর জানি যে ১,৫০০ ৩,০০০-এর বেশি। ৩,০০০-এর বেশি এর মধ্যে বহিষ্কার করেছে দল থেকে। ফলে অপরাধও করছে, ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তারপরেও কিন্তু অপরাধ থামছে না, কেউ না কেউ করছে। বিএনপি নিশ্চয়ই ব্যবস্থা হয়তো জারি রাখবে। এখন বড় দলের সমস্যা বেশি, ফলে বদনামটাও বেশি হয়। এখন বিএনপির এই বিষয়গুলো নিয়ে যে অপপ্রচারের কথা আপনি বললেন, যেগুলো সঠিক খবর হিসেবে সামাজিক মাধ্যম বা গণমাধ্যমে আসছে, সেটা নিয়ে কোনো কথা নাই। বিএনপি আরও বেশি ব্যবস্থা নিক, সেটা আমরা চাই। কিন্তু যেগুলো অপপ্রচার হচ্ছে, বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপারে এবং নাম ধরে ধরে কিছু মানুষের ব্যাপারে সামাজিক মাধ্যমে যেই অপপ্রচার আমরা দেখছি, কুৎসারটনা করা হচ্ছে, চরিত্র হনন করা হচ্ছে, এটা খুবই জঘন্য, নিকৃষ্ট কাজ। অনেক ক্ষেত্রে সেগুলো হয়তো খুব মানে তথ্যভিত্তিক না বা যুক্তিভিত্তিক না, শালীন তো নাই। এর কারণ হতে পারে যারা বিএনপিকে নির্বাচনে সবচেয়ে বড় প্রতিপক্ষ ভাবছে, তারা হয়তো বিএনপিকে এভাবে ঘায়েল করার চেষ্টা করছে। বড় প্রতিপক্ষ কারা ভাবছে? এখন বড় প্রতিপক্ষ কারা ভাবছে? আপনার কাছে কি মনে হচ্ছে? না, ধরেন সারা জীবন দেখে আসছি আওয়ামী লীগের বড় প্রতিপক্ষ, বিএনপির বড় প্রতিপক্ষ আওয়ামী লীগ। যেহেতু এখন আওয়ামী লীগ নাই, ফলে বড় প্রতিপক্ষ বাকি দলগুলোর মধ্যে কোনো না কোনোটা হবে। এখন সেটি কি জামাতে ইসলামী, না এনসিপি, নাকি গণ অধিকার পরিষদ, না গণসংহতি আন্দোলন, না সিপিবি, আরও তো অনেক দল আছে। ফলে এখানে বলা মুশকিল। কিন্তু যাদের মাধ্যমে এই ধরনের অপপ্রচার আমরা দেখছি, এই ধরনের কুৎসারটনা দেখছি, যাদের স্ট্যাটাস থেকে, যাদের আইডি থেকে, যাদের কমেন্টস আমরা দেখছি, তারা মূলত নতুন দল ঘেঁষা লোকজন, আমরা যদি সেভাবে বলি আর কি। তো ফলে তারা হয়তো ভেবেছে যে যেমন আমি যদি বলি যে সবচেয়ে নতুন যে দলটি এনসিপি, তারা তো আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে বিদায় করেছে। সবার আন্দোলন ছিল সেটি, তারপরও তার নেতৃত্বে ছিল, কৃতিত্ব তারা একাই নিতে চায়, এটা নিয়ে সমালোচনা আছে। ফলে গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি বড় দল শেষ হয়ে গেছে, আপাতত তাই মনে হচ্ছে। ভবিষ্যতে কি হয় আমরা জানি না। ফলে দ্বিতীয় বড় দল হিসেবে বিএনপিকে আক্রমণ, এটা কিন্তু আমরা অনেক দিন ধরেই দেখছি, এবং প্রকাশ্যেও টকশো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে ওই দলের নেতারা কিন্তু এখন বিএনপিকে, আওয়ামী লীগের আক্রমণ তো এখন একচেটিয়া হচ্ছে, হবেই, এবং 16 বছর তারা যে অপকর্ম করছে, আগামী 32 বছর আওয়ামী লীগকে এরকম সমালোচনা, গালি শুনতেই হবে। এখন বিএনপিকেও যখন একইভাবে আক্রমণ করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে বিএনপিকে আওয়ামী লীগের সমকাতারে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, একই ধরনের দল, একই ধরনের আচরণ, একই ধরনের নেতৃত্ব, একই ধরনের রাজনৈতিক সংস্কৃতি, এবং তারা ক্ষমতায় গেলে আবার আওয়ামী লীগের মতো এরকম শাসন ব্যবস্থা কায়েম করবে, এরকম দুর্নীতি দুঃশাসন হবে, এরকম কথা যখন বলে, তখন এটা বোঝা যায় যে আওয়ামী লীগ তো শেষ করে দিয়েছে, এখন বিএনপিকে শেষ করে দিতে পারলে আমরাই সবচেয়ে বড়, আমরাই সেরা, এবং তাদের শক্তি, সামর্থ্য, জনসমর্থন সেটি নির্বাচনে প্রমাণিত হবে। কিন্তু এখন পর্যন্ত তাদের যে প্রভাব, সেটি সরকার, প্রশাসন, বিভিন্ন বাহিনী, সাধারণ মানুষ, নাগরিক সমাজ, সব ক্ষেত্রে মিলিয়ে তাদের একটা বড় প্রভাব আছে। এখন সেই প্রভাবের কারণে তাদেরকে অনেক বড় শক্তি মনে হয়, কিন্তু আসল শক্তি কতখানি সেটা আমরা নির্বাচন আসলে বুঝতে পারব। দেলোয়ার ভাই, একটি প্রসঙ্গ আনতে চাই, সেটি হচ্ছে যে আপনারা বিএনপিকে প্রতিপক্ষ ভাবেন কিনা, আর আরেকটি বিষয় হচ্ছে যে এনসিপির সঙ্গে জামায়াতের সম্পর্কটা কি? শুধুমাত্র আরেকটি রাজনৈতিক দল, নাকি এর নেপথ্যে অন্য কিছু আছে? যেহেতু মাঠে কিন্তু অনেক আলোচনা আছে যে জামায়াত এনসিপিকে পেট্রোনাইজ করে, বা জামায়াত এনসিপিকে নানাভাবে সহযোগিতা করে, একটু বলবেন। আসলে আপনারা জানেন যে দীর্ঘ 18 বছরের মতো আমরা বিএনপির সাথে জোটবদ্ধ আন্দোলন করেছি। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, এবং তার আগেও আমরা জোটভিত্তিক আন্দোলন করে একটা পর্যায়ে আমরা সরকার ক্ষমতাও একসাথে ছিলাম। সব মিলে বলা যায় যে প্রায় 18 থেকে 20 বছর আমরা একসাথে একজোটের মধ্যে ছিলাম। পরবর্তী সময় আমরা 18 সালের নির্বাচনের পরেই মূলত ধীরে ধীরে এই যে জোটের কার্যক্রমটা শিথিল হয়ে যায়। আনুষ্ঠানিক মানে যদিও আনুষ্ঠানিকভাবে জোট ভেঙে দেওয়ার কোনো ঘোষণা আসেনি, বাস্তবিকভাবেই এটা জোটটা অ্যাবলিশ হয়ে যায়। এরপর থেকেই তো আমরা প্যারালালি আমাদের সাথে যোগাযোগ, মানে যদিও
জোট ছিল না, বাট মানে ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিগুলোর সাথে কিন্তু আমাদের যোগাযোগ ছিল, বিএনপি সহ ছিল, অন্য দলগুলোর সাথে ছিল। আমরা পারস্পরিক যোগাযোগের ভিত্তিতেই বলে প্যারালালি ফেসিবাদ বিরোধী আন্দোলনে কিন্তু আমরা ভূমিকা রেখেছি এবং সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু ফেসিবাদের উৎখাত হয়েছে। তো এই মুহূর্তে যেহেতু আপনার অভ্যুত্থানের পরে এই মুহূর্তে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ অর্থাৎ ফেসিবাদের শক্তিরা কেউ নেই, ফেসিবাদের দোসররা এই মুহূর্তে কেউ নেই, ফেসিবাদ বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো এখন বাংলাদেশে সব মিলে এখন তো সবাই সবার রাজনীতি, নিজস্ব রাজনীতি করছে। এখানে আসলে প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই, সবাই সবার জায়গা থেকে রাজনীতি করছে। সুতরাং এখানে প্রতিপক্ষ আমরা কাউকে ভাবছি না, বরঞ্চ দেশ গঠনে, জাতি গঠনে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন তার নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখছেন, এর প্রতিপক্ষ ভাবার কোনো সুযোগ নেই। আরেকটা হলো এনসিপির ব্যাপারে বলেছেন, এনসিপি একটা রাজনৈতিক দল, বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তির রাজনীতি করার সুযোগ, অধিকার আছে, সংবিধান এই সুযোগটা তাদেরকে দিয়েছে। সুতরাং তারা যেহেতু একটা বড় অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সেই জায়গা থেকে তারা হয়তো ভেবেছে যে এই নেতৃত্বের জায়গা থেকে তারা একটা রাজনীতি দল করবে, দেশের মানুষের সমর্থন নিয়ে তারা হয়তো এগিয়ে যাবে, এরকম চিন্তা থেকে তারা করেছে। আমরা ওয়েলকাম করেছি, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি যে একটা রাজনীতি সংগঠন, নতুন রাজনৈতিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে, তাকে ওয়েলকাম করেছি আমরা। তারা যদি ভালো করতে পারে, জনগণের সমর্থন যদি তারা আদায় করতে পারে, ওকে, তারা এগিয়ে যাবে। কিন্তু আলাদা করে তাদেরকে আমরা কোনো কিছু ভাবছি না, আলাদা কোনো ইয়ে নেই। তারা একটা রাজনৈতিক সংগঠন হিসেবে তাদের সাথে যে ধরনের সম্পর্ক, অন্যান্য দলের সাথে যে সম্পর্ক, আমরা তাদের সাথে একই রকম সম্পর্ক। জি আশরাফ ভাই, আমরা শেষের দিকে চলে আসছি, প্রশ্ন করব না আপনি। হ্যাঁ, আমি দেলোয়ার ভাইকে ছোট প্রশ্ন করবো। সেটা হচ্ছে যে এনসিপি বিএনপির ব্যাপারে যত ক্রিটিক্যাল, হ্যাঁ, জামাতের ব্যাপারে কিন্তু মোটেও আমরা ক্রিটিক্যাল দেখি না। এটা কি কোনো নৈকট্যের কারণ কিনা? আচ্ছা, নাজরুল আশরাফ ভাইকে ধন্যবাদ এই প্রশ্ন করে। আসলে আমার কাছে মনে হয় আর কি হতে পারে যে আপনার অভ্যুত্থান আগ পর্যন্ত এক ধরনের সিচুয়েশন ছিল, আমরা সবাই মিলেই ছাত্র জনতার কাতারে থেকে আন্দোলন করেছি। এই আন্দোলনে আসলে ছাত্র শিবির কি ভূমিকা রেখেছে, জামাত ইসলাম কি ভূমিকা রেখেছে, এটা ছাত্রের কাছে স্পষ্ট, এটা দেশবাসীর কাছে স্পষ্ট। কেউ বলুক আর না বলুক, আমরা বলি আর না বলি, আমরা এই আন্দোলনে কি ভূমিকা রেখেছি, কি লজিক্সের সাপোর্ট দিয়েছি, কিভাবে আমরা এর পিছনে মেধা ক্রয় করেছি, শক্তি ক্রয় করেছি, এটা জানে। এক নম্বর, এটা ছাত্রদের উপর একটা কাজ করতে হবে। দুই নম্বর হলো আপনার অভ্যুত্থান যখন আমরা দেশ গঠনের কাজ করছি, ছাত্র শিবিরের একটা বড় অংশই কিন্তু এনসিপিতে যায়নি এবং আলাদা একটা প্ল্যাটফর্ম। আমি বলছি আপনার অভ্যুত্থান আমরা শহীদ ফ্যামিলিগুলোর জন্য যেভাবে কাজ করেছি, আমরা আহতদের জন্য যেভাবে একদম বাড়ি বাড়ি গিয়ে যেভাবে কাজ করেছি, আমরা অর্থাৎ সব মিলিয়ে এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ক্ষতিগ্রস্ত ফ্যামিলিগুলো নিয়ে যখন আমরা খুব বেশি পেরেশানির সাথে কাজ করেছি, দেশ গঠনে যখন আমরা কাজ করছি, তখন সেই জন্য এনসিপি অনেক বেশি একটা রাজনৈতিক সংগঠন তখন এর বিপরীত কাজ মানে করছিল, মানে দেখা যায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই যে সমস্ত কাজগুলোর কারণে একটা পর্যায়ে শুধু এনসিপি না, দেশের মানুষের কাছেও তারা কিন্তু অপ্রিয় হয়ে গেছে, একটু নেগেটিভ, যে এই দৃষ্টিকোণ থেকে হয়তো তারা সমালোচনা করতে পারে, বাট আদার্স অন্য কিছু নয়। আমাকে যদি আধা মিনিট দেন আমি শেষ করব। আরেকটা খারাপ লক্ষণ আমরা দেখছি, যেটি 16 বছরে চর্চা ছিল, সেটি হচ্ছে যে উন্নয়ন দিয়ে, উন্নতি দিয়ে সব কিছুকে ঢেকে ফেলার চেষ্টা। নির্বাচন দরকার নাই, গণতন্ত্র দরকার নাই, মানবাধিকার দরকার নাই, কোনো কিছুই দরকার নাই, যেহেতু দেশ উন্নত হচ্ছে সুতরাং উন্নতি দিয়ে তোমরা পেট ভরে খাও। এখন কিন্তু এই সরকারের অনেকগুলো সাফল্য আছে অর্থনৈতিক ক্ষেত্রে, এবং এই যে বিনিয়োগ সম্মেলনকে কেন্দ্র করে অনেক উচ্ছ্বাস তৈরি হয়েছে, এবং এইটাকে পুঁজি করে অনেকে বলার চেষ্টা করছেন যে ডক্টর ইউনূস থাকলে বাংলাদেশ একেবারে সিঙ্গাপুর হয়ে যাবে, বিশাল উন্নতি হবে, যতদিন খুশি ওনাকে রেখে দাও। তার মানে হচ্ছে যে আমরা কি আগের বয়ানে ফেরত গেলাম? উন্নয়ন বনাম গণতন্ত্র, উন্নয়ন হলে গণতন্ত্র দরকার নাই, এরকম একটা অবস্থায় কিন্তু যাচ্ছি। তার মানে এর আগে বলছিলাম যে তোষামোদের ব্যাপার, এখানে হচ্ছে উন্নয়নে গণতন্ত্রের ফিরিস্তি। এই দুটোই কিন্তু পুরনো রাজনীতি, যে রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে, সেটাকে আমরা আবার ফিরিয়ে আনছি কিনা। তার মানে হচ্ছে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদলের কোনো চেষ্টা কিন্তু আমাদের এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে নাই। অনেক কিছুই আছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি মানে প্রত্যেকটা দল, ব্যক্তি, দলের ভেতর বাহির, তাদের কর্মকাণ্ড, কথাবার্তা, যা কিছু মানে রাজনৈতিক চর্চা, কথা এবং কাজের মধ্যে, এখানে কিন্তু কোনো রকমের পরিবর্তন আমরা দেখছি না। শুধুমাত্র ব্যক্তিগুলো বদল হয়েছে, চর্চাটা কিন্তু একই রয়ে গেছে। মানে রাজনীতিবিদদের আচরণ এখনো পরিবর্তন হয়নি। আপনার কাছে কি মনে হয় দেলোয়ার ভাই? আমার কাছেও নাজমুল ভাইয়ের সাথে আমিও একমত। আসলে মানে পট পরিবর্তন হয়েছে, রাজনৈতিক দলের হয়তো চেঞ্জ হয়েছে, বাট যে আচরণগুলো দীর্ঘ 16-17 বছর আমরা পেয়েছি, একই ধরনের আচরণ কিন্তু এখনো দেখা যাচ্ছে। এটার পরিবর্তন হওয়া দরকার। এটা পরিবর্তন না হলে
আমাদের দেশ এগোবে না। আমাদের দেশ যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তাদের বলছে, মধ্যেও তো আমরা এই পুরো তরুণরা, চর্চায় এটা তাদের ওভারঅল মধ্যে- আমি বলছি, ওভারঅল বলছি যে আমাদের দেশের মানুষ এই জন্য জীবন দেয় নাই। দেশের মানুষ জীবন দিয়েছে, ছাত্র জনতা জীবন দিয়েছে একটা পরিবর্তনের জন্য, এটা আমূল পরিবর্তনের জন্য, এটা সংস্কৃতির পরিবর্তনের জন্য, আমাদের চরিত্রের পরিবর্তনের জন্য, আমাদের মানসিকতার পরিবর্তনের জন্য দেশের মানুষ জীবন এখন আপনি সংস্কার করে গোটা রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করে দিলেন, এগুলো পরিচালনা করবে কারা? মানুষজন, যে মানুষজন। রাজনীতিবিদ। অবশ্যই। সেই মানুষগুলোর যদি মন মানসিকতার মানসিকতা পরিবর্তন আচরণ না হয়, পরিবর্তন না হয়, তাহলে তাহলে এইসব হবে ব্যবস্থা না। দিয়ে সংস্কার করে কি লাভ হবে? অবশ্যই না, অবশ্যই না। এজন্য মানসিকতার পরিবর্তন অবশ্যই হতে হবে আমাদের। তাহলে আমরা মানে একটা সংস্কার হলো, ধরেন বড় প্যাকেজেরই সংস্কার হলো, কিন্তু যে মানুষগুলো দেশটা চালাবে, যেটি রাজনীতিবিদ, তাদের ভেতরের যে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা নাই বা তারাই পরিবর্তন হলো না, তাহলে লাভটা কি হবে? অনেকে বলেন যে সংবিধান বদলে ফেলতে হবে, এই সংবিধান স্বৈরশাসক তৈরি করে। বদলে একটা ফেলে না, ছুঁড়ে ফেলতে হবে। ছুড়ে ফেলতে হবে। এখন সংবিধানে কি একমাত্র দায়ী স্বৈরশাসক তৈরি করার ক্ষেত্রে? 30 সেকেন্ডে। আমার মনে হয় যে সংস্কারের মধ্য দিয়ে একটা বাইন্ডিংস নিয়ে আসা দরকার রাজনীতিবিদের জন্য, রাজনৈতিক সংগঠনগুলোর জন্য, যে এর বাইরে তারা যেতে পারবে না, এর বাইরে তারা আচরণ দেখাতে পারবে না, এর বাইরে গিয়ে তারা অ্যাক্টিভিটিস দেখাতে পারবে। এই ধরনের একটা বাইন্ডিংস যদি কোনো না কোনোভাবে করে দেওয়া যায় সাংবিধানিকভাবে, আমার মনে হয় তখন অটোমেটিকলি বাধ্য আমাদের আচরণ চেঞ্জ। যেখানে আপনি বাইন্ডিংস করে দিলেন, মানলো না, তখন আপনি কি করবেন? সংবিধানে তো ভালো ভালো কথা লেখা আছে, এটা মানলাম না। এটা আসলে চূড়ান্ত পথ নাই আসলে। দুলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাজরুল আপনাকেও আশরাফ ভাই, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।